নমস্কার। আজকে রাত্রি থেকে আমি 28শে এপ্রিল পর্যন্ত প্রতি রাতে একটা ভিডিও করব ডেডিকেটেড টু 2026 অ্যাসেম্বলি পোলস। এর আমি যে উপরের শীর্ষক হেডিংটা করেছি তার নাম দিয়েছি দুই ফুলের লড়াই। আর প্রত্যেক দিন এক একটি বিষয়, যে বিষয়টা আমার মনে হবে ইজ সিগনিফিক্যান্ট অ্যান্ড পিকুলিয়ার টু দিস ইলেকশন, সেটা নিয়ে বেশ কিছুক্ষণ আপনাদের সঙ্গে কথাবার্তা বলার ইচ্ছে আমার আছে। আজকে আমার বিষয় যে কোনো কারুর পক্ষে সমর্থনের ঢেউ কিছু নেই, তবে একটা চূড়া স্রোত কিন্তু বয়ে চলেছে। এই যে জেনারেলাইজড একটা হেডিং, সেটাকে এবার আমি ভেঙে আপনাদের কাছে উপস্থিত করছি একটা সার্বিক পরিপ্রেক্ষিত মাথায় রেখে, কেবল 2026-এর কথা বলে নয়। দেখুন, ইংরেজিতে একটা কথা আছে যেটাকে আমরা বলি ওয়েভ ইলেকশন, অর্থাৎ সেই ইলেকশন অনেকটা ওই সুনামির মতো আসে, আবার সুনামির মতো চলে যায়। অর্থাৎ এমন ইলেকশন যে ইলেকশনে একেবারে মানুষ সব কিছু ভুলে গিয়ে একটা দলকে জেতাবো বলে এবং আরেকটা দলকে হারাবো বলে মনস্থ করে তারপর তাদের মত প্রদান করে। ভারতবর্ষের ক্ষেত্রে এইরকম ওয়েভ ইলেকশন আমরা 84-তে দেখেছি কংগ্রেসের পক্ষে, 89-তে দেখেছি কংগ্রেসের বিপক্ষে, 2014 সালে দেখেছি আবার কংগ্রেসের বিপক্ষে। কিন্তু রাজ্য স্তরে আমরা আরেকটা পিকুলিয়ার জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে 67 এবং 69। এই দুটি নির্বাচনকে আমরা যদি হিসেবের বাইরে রাখি, তাহলে দেখবেন পশ্চিমবঙ্গে কিন্তু সবসময় একটা যে সরকার ক্ষমতায় এসেছে তারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় আসীন থেকেছে। স্বাধীনতার পরে প্রথম 20 বছর থেকেছে কংগ্রেস, তারপরে মাঝখানে একটু দোদুল্যমানতা দেখা গিয়েছিল 67 নির্বাচনে, 69-এ, আর 72-এর নির্বাচনকে সেটা এমনভাবে রিগড হয়েছিল যে তাই সেটা যে জনমতের কোনো প্রতিফলন ছিল না তা নিয়ে কারুর মনে কোনো সন্দেহের অবকাশ নেই। 77 থেকে 2011 34টা বছর ক্ষমতায় ছিল বামফ্রন্ট, আর তৃণমূল কংগ্রেসের শাসনে নয় নয় করে 15টি বছর অতিক্রান্ত হতে চলেছে। এর থেকে যদি কেউ একটা কমন থ্রেড বার করতে চায়, তাহলে সে অনায়াসে বলতে পারে যে পশ্চিমবঙ্গের মানুষ একবার যাকে ক্ষমতাসীন করে তাকে সহসা ক্ষমতাচ্যুত করতে চায় না। সেটা তাদের আলস্য হতে পারে, সেটা তাদের এক ধরনের সহিষ্ণুতা বোধ হতে পারে, আবার এক ধরনের এমনও হয় যেটা তৃণমূলের ক্ষেত্রে প্রযোজ্য, সিপিএমের ক্ষেত্রেও কিছুটা সময় প্রযোজ্য ছিল। সেটা হচ্ছে দেখেন শাসন ক্ষমতায় থাকার ফলে তারা একটা ম্যান্ডেটকে ম্যানুফ্যাকচার করতে পারে, অর্থাৎ তাদের যেটা প্রকৃত প্রাপ্য ভোট তার চাইতে বেশ কিছুটা বেশি ভোট তারা পেয়ে থাকে জনসমর্থনের ভিত্তিতে নয়, ম্যানিপুলেটিভ পলিটিক্স করে, যার সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়ায় আমলাতন্ত্র এবং পুলিশ। এই যে কমন প্যাটার্ন, আপনারা যদি ভারতবর্ষের দিকে তাকান তাহলেও দেখবেন এই একটা অদ্ভুত জিনিস ভারতের রাজনীতিতেও চলে এসেছে। সেটা হলো যে প্রো ইনকামবেন্সি ভোট। মানুষ আজ বহু জায়গায় শাসকের উপর বিরক্ত হয়ে শাসকের গদি টলিয়ে দিচ্ছে। এই ঘটনা যতটা ঘটছে, প্রায় তার চাইতে বেশি ঘটনা ঘটছে একই শাসককে একটার পর একটা টার্ম রেখে দেওয়ার মধ্যে। অজস্র উদাহরণ আমি দিতে পারি। ধরুন, আমার ঘরের পাশে নীতিশ কুমার, তিনি
কতবার যে টানা মুখ্যমন্ত্রী থেকেছেন কোনো না কোনো দল বদল করে, কিন্তু মুখ্যমন্ত্রীরা নীতিশই থেকেছেন। এই সর্বশেষ তিনি সিদ্ধান্ত নিয়েছেন, বহু হলো, বহুত হো গিয়া, এবার উনি দিল্লি যাবেন। সম্ভবত আজকেই তিনি রাজ্যসভার শপথ নিয়েছেন, অচিরেই দেখব তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভবত একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হচ্ছে। কিংবা ধরুন ওড়িশাতে নবীন পটনায়ক 5টা টার্ম পরপর জিতেছিলেন। কেউ ভাবেনি যে একটা শাসক, সে এতদিন ধরে ক্ষমতায় আছে, তাকে এবার ওই সিংহাসন থেকে সরিয়ে দেওয়া দরকার। একই কথা কেরলে বিজয়ন সম্পর্কে প্রযোজ্য। দুটো টার্ম টানা তিনি কেরলে ক্ষমতায় থেকে একটা নজির স্থাপন করলেন। কেননা কেরল এমন একটা রাজ্য যেখানে প্রতি বছর পাল্টাপাল্টি হয় বলেই আমরা জানতাম। গুজরাটের দিকে তাকান, গুজরাটে সেই যে 2002 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত 2026 সাল পর্যন্ত একাধিক ক্রমে সে রাজ্য বিজেপি শাসন করে চলেছে, তো চলেছেই। একই কথা প্রযোজ্য মধ্যপ্রদেশের ক্ষেত্রেও। শিবরাজ সিং চৌহান চারবার নির্বাচনের জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, বিজেপিকে ক্ষমতায় এনেছিলেন, পঞ্চমবারও জিতিয়েছিলেন, যদিও তিনি আর মুখ্যমন্ত্রী হননি, তিনি চলে গেছেন কেন্দ্রে। সুতরাং সরকার পরিচালনা করলেই একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ওঠে, একথা মনে করার কিন্তু সঙ্গত কোনো কারণ নেই। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা বলে যে এটা তো কখনোই আমরা প্রায় দেখি না, যেই যায় লঙ্কায় সেই রাবণ হয় বটে, কিন্তু রাবণের রাজত্বও বেশ কিছুদিন প্রত্যাশার বাইরে গিয়ে স্থায়ী হয়ে যায়। তাহলে 2026কে আমরা এবার কিভাবে দেখব? 15 বছরের শাসন কি একটা শাসকের পক্ষে যথেষ্ট বলে বাংলার মানুষ মনে করে? নাকি বাংলার মানুষ মনে করছে যে না, এনাফ ইজ এনাফ, এবার এদের পাল্টে দেওয়া দরকার? এখন এটা এমন একটা প্রশ্ন যার কোনো সাবজেক্টিভ সদুত্তর আমি দিতে পারি, কিন্তু সেটা উইল বি ফার অফ দ্য মার্ক। সেফোলজিস্টটাই যেখানে কালঘাম খেয়ে যাচ্ছে, কারণ এবার যে এলিমেন্টটা ইন্ট্রোডিউসড হয়েছে তার নাম এসআইআরে বাদ গেছেন 91 লাখ মানুষ। সেই 91 লাখ মানুষের বাদ যাওয়ার প্রভাব কোন কেন্দ্রে কতখানি পড়বে, কারা কাদের পক্ষে পড়বে, কাদের বিপক্ষে পড়বে, এগুলো এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। অতএব এসআইআর সংক্রান্ত আলোচনাটাকে আমি আরও কিছুদিন পরে রাখছি। আপাতত আজকে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাকে যদি বলেন তাহলে আমি বলবো 2011 জেতার পরে মমতা বন্দ্যোপাধ্যায় এবার তার সবচেয়ে কঠিনতম চ্যালেঞ্জের মুখে পড়েছেন। তার অজস্র কারণ আছে, হয়তো যত দিন যাবে এক একটা কারণ নিয়ে আমি আপনাদের সামনে আসব। আজকে শুধু এইটুকু বলছি যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে বিজেপির পক্ষে সমর্থনের ঢেউ ওঠা বাই ডেফিনিশনই খুব অসম্ভব। কেন না, আমাদের রাজ্যে 294টা প্রার্থী কেন্দ্রের মধ্যে অন্তত 80-85 মতান্তরে 90টা কেন্দ্র আছে যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা ভোটেকে জিতবে বা হারবে সেটা নির্ণয় করে। 294টা কেন্দ্র থেকে যদি 80টা বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে যেটা বাকি থাকে সেখানে যদি একচেটিয়া ভোটও হয় সেটাকে বোধহয় ওয়েভ ইলেকশন বলা যায় না। আর একচেটিয়া হবে এরকম সম্ভাবনাও খুব একটা যে আছে আমার তা মনে হয় না। কেননা বিজেপি খেলাটা খেলছে তাদের এই মুসলিম মেজরিটি বা মুসলিম ডিটারমিনিং
কেন্দ্রগুলোকে বাদ দিয়ে যত বাংলার কেন্দ্র আছে তার মধ্যে থেকে তারা একটা কমফোর্টেবল মেজরিটি পাওয়ার চেষ্টা করছে। এবং এই ব্যাপারে তাদের সবচাইতে উৎসাহিত করছে আসামের দৃষ্টান্ত। যদিও আসামের ক্ষেত্রে যেটা সত্য, বাংলার ক্ষেত্রে সেটা সত্য নয়। তার কারণ লোয়ার আসাম বলুন, আপার আসাম বলুন, এই জায়গাগুলোতে মুসলিম পার্সেন্টেজ একেবারেই অকিঞ্চিতকর। একমাত্র বরাক ভ্যালি, কাছাড় আর কোনো কোনো জায়গা বিচ্ছিন্নভাবে আছে। ফলে মুসলিমদের টোটাল পার্সেন্টেজ আসামের ভোটারদের পার্সেন্টেজের মধ্যে একটা উল্লেখযোগ্য হলেও তাদের জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন ইজ লিমিটেড টু অনলি এ ফিউ ডিস্ট্রিক্টস, যার ফলে তারা কিছুতেই সার্বিকভাবে রাজ্যের ফলাফলকে প্রভাবিত করতে পারে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা সত্য নয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্ট যেমন আছে, তেমনি 30%, 35%, 40%, 20% এইরকম সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত কনস্টিটুয়েন্সি আছে প্রচুর। ফলত বিজেপি যেহেতু তারা ক্ষমতায় 2014 সাল থেকে আসা স্তক একই টেমপ্লেট ব্যবহার করে চলে সর্বত্র, অর্থাৎ আমরা মুসলিমদের জন্য আলাদা করে কোনো কিছু করব না। আজ পর্যন্ত এই যে ভারতবর্ষের এত দেশে ভোট হলো, তার একটিতেও বিজেপি কোনো মুসলিমকে প্রার্থী করেনি, এমনকি লোকসভা ভোটেও করে না। উত্তরপ্রদেশের মতো রাজ্যে এতগুলো যেখানে আসন এবং মুসলিমদের সংখ্যা বিশেষ কয়েকটা পকেটে খুবই নির্ণায়ক, সেখানেও বিজেপি করে না। এবার পশ্চিমবঙ্গেও তারা সেই মডেলটাই রেপ্লিকেট করেছে। এই মডেলটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কতটা কার্যকর কতটা নয় সেই বিতর্ক আলাদা, কিন্তু বিজেপি মনে করে যে এটাই হচ্ছে তাদের কাছে একটা স্যাক্রোসাঙ্ক্ট প্রিন্সিপল, এবং যে প্রিন্সিপল তাদেরকে এতদিন পর্যন্ত সাফল্য দিয়ে আসছে তাতে ব্যত্যয় করার কোনো জাস্টিফাইড কারণ নেই। ফলত 210, 211টা আসনে আসল প্রতিদ্বন্দ্বিতা করে কোনো দলের পক্ষে তো ওয়েভ ইলেকশন আশা করা সম্ভব নয়। তাহলে আমি কেন বলছি একটা তিত্তির স্রোত? তিত্তির স্রোতটা যে কোনো মানুষ, তিনি যদি একটু চোখ কান খুলে বাজারে বেরোন, রাস্তাঘাটে যান, সে কলকাতা শহর হোক আর জেলা শহর হোক, মফস্বল শহর হোক, কিংবা এই শহর সংলগ্ন গ্রামগুলোতেই হোক, একটা মৃদু কম্পনের মতো একটা চাপা অভিযোগ আপনারা শুনতে পারবেন, যদি না আপনাদের কান বধির হয় এবং যদি না আপনারা মনস্থ করেন যে আমি যা শুনতে চাই শুধু সেটাই শুনব, লোকে যা বলছে সেটা আমি শুনব না। সেটা হচ্ছে এই সরকারটা সম্পর্কে মানুষের এক ধরনের চরম বিরক্তি। অর্থাৎ সবাই মোটামুটি একটু একটা ভাত টিপলেই যেমন বোঝা যায় গোটা হাঁড়ির ভাত সেদ্ধ হয়েছে কিনা, এবারের ভোটে তেমনি বোঝা যাচ্ছে যে মানুষ চাইছে যে এই দুর্বৃত্ত সরকারের হাত থেকে যে কোনো মূল্যে নিষ্কৃতি পাওয়া আবশ্যক। এই যে একটা ওভারআর্চিং অ্যাসপিরেশন, এই ওভারআর্চিং অ্যাসপিরেশনের মধ্যে হয়তো কিছুটা ধর্মীয় ব্যাপারও আছে। কেননা এবারের পশ্চিমবঙ্গে বিশেষ করে হিন্দুরা এবং তাদের একটা বড় জনসমষ্টি, যাদেরকে আমি অতীতে কখনো এই
সেকুলারিজমের এই যে পবিত্র কনসেপ্ট, সে তাতে বিশ্বাস থেকে সরে আসতে থেকেনি, তাদেরও অনেকের মুখে শুনছি যে না, আর ওসব সেকুলারিজম চলবে না। যদি আমাদের নিজেদের অস্তিত্ব রাখতে হয়, বাঁচাতে হয়, রাজ্যটাকে বাঁচাতে হয়, তাহলে ওসব ছেঁদো সেকুলারিজম আপাতত শিখেই তুলে রেখে আমরা যথাস্থানে ভোট দিয়ে দেবো। তার মানে পদ্ম ফুলে একেবারে যেন 2011 সালের অভিজ্ঞতার আমি একটা অনুরণন দেখতে পাচ্ছি 2026-এ এসে, 15 বছর পরে। তখনও মানুষের যে বিরক্তি দেখেছিলাম লেফট ফ্রন্ট গভর্নমেন্ট সম্পর্কে, বিশেষ করে সিপিএম সম্পর্কে, তার কারণ অনেক ছিল। তার কারণের মধ্যে একটা সবচেয়ে বড় কারণ ছিল সিপিএমের দাদাগিরি। আজকে সিপিএম হয়তো সেটা সেভাবে স্বীকার করবে না, কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ লোকাল কমিটি বিকেম দ্য আরবিটার of everything happening in that specified locality. মানুষ কাকে ভাড়া দেবে, কে বাড়িওয়ালা, ভাড়াটের সম্পর্ক থেকে কার সাথে কার বিয়ে হবে, কি এভরিথিং, কার বাড়ি থেকে প্রাইভেট টিউটার পড়াতে আসবে, সব কিছুই ওই লোকাল কমিটির দাদারা বা দিদিরা স্থির করে দেবে। এখন মুশকিল হচ্ছে যে মানুষ যখন দেখে যে তার শ্বাসরোধকারী একটা অবস্থা তৈরি করছে যারা শাসন ক্ষমতায় আছে তারা, তখন বেশ কিছুদিন সহ্য করতে 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 একটা সময় আসে যখন তারা বলে যে এবার তোমরা ফোটো। তৃণমূল কংগ্রেস তো এই দাদাগিরি সিপিএমের মতো এত সূক্ষ্মভাবে করতে পারে না, কেননা তার জন্যে যে শৃঙ্খলার প্রয়োজন এবং একটা পরিকাঠামোর প্রয়োজন দলগত, সেটা তো তৃণমূল কংগ্রেসের নেই। তৃণমূল কংগ্রেসের তরফে উপদ্রব যেটা মানুষ বোধ করছেন প্রায় সর্বত্র, সেটা হলো যে তোলা দেওয়া ছাড়া এ রাজ্যে না শহরে না গ্রামে না আধা শহরে না আধা গ্রামে একটি কাজও সম্পাদন করা সম্ভব হচ্ছে না। আমি এই তোলাবাজি স্তরভেদ করতে চাই না, কিন্তু এটা এখন এমন একটা অবিশ্বাস্য বিন্দুতে পৌঁছেছে যেখানে টোটোওয়ালাদের তোলা দিতে হয়, অটোওয়ালাদের স্ট্যান্ডে গাড়ি রাখার জন্য মাসিক কিস্তি দিতে হয়। তার মানে যে শ্রেণীটার সমর্থনের উপর নির্ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ওই রকম চমকপ্রদ সাফল্য পেয়েছিলেন, সেই শ্রেণীর একটা অংশ কিন্তু এই তৃণমূলী তোলাবাজদের হাতে উত্তক্ত হতে 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 এখন সহ্যের প্রান্তসীমায় এসে পৌঁছেছে। ফলত একটা নেগেটিভ সেন্টিমেন্ট এগেইনস্ট দিস গভর্নমেন্ট is not sweeping, I must say, but is quite visible এবং একটুখানি এধার সেধার কান পাতলেই আপনি সবাই শুনতে পাবো। এটাকেই আমি বলতে চাইছি এর তীর স্রোত অসন্তোষের। আর এই যে অসন্তোষটাকে যদি আপনারা একটা আমব্রেলা কনসেপ্ট হিসেবে দেখেন, তাহলে তার ভিতরে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হলো এই প্রথম পশ্চিমবঙ্গীয় হিন্দুদের একটা ওভারওয়েলমিং পার্সেন্টেজ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু তোষণের নীতি দেখে 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 এখন সত্যিই বিরক্ত। অবশ্যই
বিজেপি নেতৃত্ব এটাই চেয়েছিল। বিজেপি নেতৃত্বর এজেন্ডাই হলো যে রাজ্যে 70% হিন্দু বাস করে সেখানে 30%-এর জুজু দেখিয়েই কেল্লা ফতে করে দেওয়া। এটা এতদিন পর্যন্ত কোনো ভোটে বিজেপি সফল হয়নি, তা তারা যে দাবিই করুন না কেন। এবারে এখানেও দেখতে পাচ্ছি কোথাও একটা অলক্ষ্যে হিন্দু কনসলিডেশন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে, এবং সেটা অকারণে নয়। মানুষ যখন এই ধরনের একটা বিরূপ প্রতিক্রিয়া মনে তৈরি করে এবং তারপরে সেটাকে লালন করতে শুরু করে, সেটা সে করে তার দৈনন্দিন অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে। তারা যখন দেখে এ রাজ্যে দুটি সম্প্রদায়ের জন্য দু রকমের আইন, তখন তারা ভাবে যে আচ্ছা, আমরা কি তাহলে নিজ ভূমে পরবাসী হওয়ার দিকে এগোচ্ছি? এই আতঙ্কের হয়তো কোনো মেটেরিয়াল বেসিস নেই, কিন্তু পারসেপশন ইজ সাচ এ ওয়েপন, যেটা কিন্তু তার বাস্তব ভিত্তি আছে কি আছে না সেটা দেখার জন্য মানুষ অপেক্ষা করে না, একেবারে সেটাকেই বেদবাক্য মনে করে সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই সিদ্ধান্তের উপরেই ছাপ্পাটা দেয়। এই যে একটা কেউ স্ট্রাইডেন্ট প্রো হিন্দুত্ব হওয়া আপনি কোথাও দেখতে পাবেন না। কিন্তু মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্টের কথা তো বাদই দিলাম, এমনকি যেখানে মুসলিমরা কার্যত অকিঞ্চিতকর, ধরুন পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই সব জেলাতেও তাহলে কেন বিজেপি এই ধরনের সাফল্য পায়? বাঁকুড়াতে কত % মুসলমান থাকেন? পুরুলিয়াতে কত %? পশ্চিম মেদিনীপুরেই বা কত? একটু বেশি অবশ্যই বাঁকুড়া বা পুরুলিয়ার তুলনায়। সুতরাং যখন একটা সেন্টিমেন্ট একটা কমিউনিটিকে গ্রাস করে এবং সেই কমিউনিটি হ্যাপেন্স টু বি দ্য বিগেস্ট কমিউনিটি ইন দ্য ইলেক্টোরেট, তখন সেটা হাওড়া ব্রিজের এদিকে এসে থেমে থাকবে, ওদিকে যাবে না, এটা কোনো ভৌগোলিক সীমানা দিয়ে আটকানো যায় না। এটা অনেকটা হাওয়ার মতো, হাওয়াকে তো আপনি আটকাতে পারবেন না, তেমনি একটা ধারণা সেটা বারবার 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 হ্যামার্ড হতে থাকলে সেটা একদিন একটা সার্বিক বিশ্বাস না হলেও একটা সার্বিক অবিশ্বাসের বাতাবরণ তো অবশ্যই তৈরি করে। এটাকেই আমি বলতে চেয়েছি তীর তীর স্রোত। এই স্রোতের তীব্রতা কতটা এই স্রোত বেগবতী, এগুলো কোয়ান্টিফাই করার জায়গায় আমি নেই। কিন্তু ফর ওয়ান্স বিজেপিকে আমি দেখতে পাচ্ছি তারা বাই ডিফল্ট, আমি বলবো, আর অন এ ফার স্ট্রঙ্গার উইকেট দ্যাট দে এভার ওয়্যার ইন দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং তার যদি কোনো প্রতিফলন আপনারা দেখতে চান তাহলে দয়া করে একবার এই যে তথাকথিত ওপিনিয়ন পোলগুলো হচ্ছে তাদের ফলাফলের দিকে চোখ রাখবেন, দেখবেন এই ফলাফলগুলো থেকে বোঝা যাচ্ছে যে একেবারে হিন্দিতে যাকে বলে এবার কাঁটকি লড়াইয়ের মুখে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ। কালকে দুই ফুলের যুদ্ধের দ্বিতীয় পর্ব নিয়ে অবশ্যই আপনাদের কাছে আসব। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। নমস্কার, শুভরাত্রি।